আমার চ্যানেল মনের আয়নায় আপনাদের স্বাগত। মনের মুকুরে প্রতিবিম্বিত কিছু স্মৃতি, কিছু ভাবনা আর কিছু গল্প দিয়ে সাজানো আমার এই চ্যানেল। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে সাজানো আমাদের আজকের বিশেষ নিবেদন। আজকের গল্প ঠাকুর সাহেবের রহস্য। রচনা সন্তোষ চট্টোপাধ্যায়। গল্প পাঠে পুলক ঘোষ। কোইন্সিডেন্স বা সমাপতনে অনেকেরই হয়তো বিশ্বাস নেই, আমারও ছিল না। পুলিশে চাকরি করছি দীর্ঘ 30 বছর, তাই এ ধরনের কোনো কিছুতে সবসময় বিশ্বাস রাখলেও চলে না। আজকের বিজ্ঞান নির্ভর জগতে মানুষ অনেকটাই বাস্তবের দাস, তাই আবেগের চেয়ে যুক্তির উপরই বিশ্বাস করতে চায়। কিন্তু এসব কথা থাক, আমি সমাপতনের যে কথা বলছিলাম সে কথাতেই ফিরে আসি। একটু আগেই খবরের কাগজের পাতা খুলে সবে চায়ের কাপে চুমুক দিয়েছি, আগ্রা শহরের একটা দুর্ঘটনার খবরের উপর চোখ পড়ল। এমন দু একটা গাড়ি দুর্ঘটনার ইতিবৃত্ত কাগজে মাঝে মধ্যেই বের হয়, ওটা নয়। আসলে আগ্রা শহরের নামটা শুনেই আমার একজনের কথা মনে পড়ে গিয়েছিল। ঠিক তখনই টেলিফোনটা বেজে উঠল। উঠে গিয়ে রিসিভার তুলতেই মোটা ভারিককে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। চৌধুরী সাব। ওপাশ থেকে কণ্ঠস্বর। আমি বললাম, হ্যাঁ বলছি। চৌধুরী সাব, আমি ঠাকুর সাহেব, রাজা কি মন্ডির ঠাকুর সাহেব, আগ্রা থেকে বলছি। আমাকে ভুলে যাননি তো? ওপাশ থেকে গলাটা ভেসে এলো। ঠাকুর সাহেব, আমি তো দারুণ অবাক, কারণ আজ দীর্ঘ দিন তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না আমার। হ্যাঁ চৌধুরী সাব, আমার ভয়ানক বিপদ, তাই আপনাকে আমার বড় দরকার। একবার কষ্ট করে আগ্রায় আসতে পারবেন? আমি একটু হকচকিয়ে গেলাম। আশ্চর্য ঘটনা, একটু আগেই তো খবরের কাগজে আগ্রার কথা পড়তেই ওই ঠাকুর সাহেবকেই আমার চকিতে মনে পড়ে গিয়েছিল। সত্যি আশ্চর্য সমাপতন। ঠাকুর সাহেবের কথার উত্তর দিতে আমার দেরি হতে আবার ও প্রান্ত থেকে তার কণ্ঠস্বর শুনতে পেলাম। কি চৌধুরী সাব, আমাকে চিনতে পারছেন তো? আমি বললাম, না না ঠাকুর সাহেব, তোমার কথা কি করে ভুলতে পারি। তাড়াতাড়ি উত্তরে বললাম, কিন্তু কিন্তু ব্যাপারটা কি, এত জরুরি আগ্রায় যেতে বলছেন কেন? চৌধুরী সাব, আমি খুন হয়ে যেতে পারি, তাই আপনার সাহায্য আমার বড় দরকার। আসবেন আগ্রাতে? কাতরতা বাড়ল ঠাকুর সাহেবের গলায়। খুন হয়ে যেতে পারো? ব্যাপার কি? আমি অবাক। টেলিফোনে এত কথা তো বলা যাবে না চৌধুরী সাব, আপনি পুলিশের আদমি, তাই আপনাকেই আমার দরকার। বলুন, আসবেন? তেমন দরকার যখন বলছো, নিশ্চয়ই যাব ঠাকুর সাহেব। আমার হাতে তো এখন কোনো কাজ নেই, আমি চাকরি থেকে রিটায়ার করেছি, জানো নিশ্চয়। হ্যাঁ চৌধুরী সাব, সে কথা জানি, তবু আপনাকেই আমার দরকার। আপনি দয়া করে কালই রওনা হয়ে চলে আসুন, না হলে হয়তো বড় দেরি হয়ে যাবে। বেশ বেশ, তাই হবে। তবে একটা কথা ঠাকুর সাহেব, সেরকম কোনো বিপদের ভয় থাকলে তুমি পুলিশকে জানিয়ে রাখো। আমি তো এখন অবসর নিয়েছি। পুলিশ? হেসে উঠল ঠাকুর সাহেব। না, পুলিশে কিছু জানায়নি। আপনি আগে আসুন, তারপর দেখা যাবে। আপনি সোজা আমার বাড়িতেই চলে আসবেন, কেমন? বললাম, বেশ তাই হবে। আমি আগে ট্রেনের টিকিটের ব্যবস্থা করি। আমাকে আর জানানোর দরকার নেই, সোজা চলে আসবেন বলে টেলিফোনটা ছেড়ে দিল ঠাকুর সাহেব। রিসিভারটা নামিয়ে রেখে সোফায় এসে বসলাম। আশ্চর্য ব্যাপার, তাতে সন্দেহ নেই। ঠাকুর সাহেব খুন হয়ে যেতে পারে বলে ভয় পাচ্ছে। তার মতো দুঃসাহসী মানুষ আমি জীবনে দুটো দেখিনি। আগ্রার কাছে রাজা কি মন্ডি নামে একটা জায়গা আছে, রেল স্টেশনও আছে। কাজের সূত্রেই একদিন ঠাকুর সাহেবের সঙ্গে আমার হঠাৎই আলাপ হয়ে গেছিল। একটা তদন্তের ব্যাপারে ঠাকুর সাহেব আমায় দারুণ সাহায্য করেছিল। সে কথা কি আমি কোনোদিন ভুলতে পারবো? বিরাট দশাসই শরীর ঠাকুর সাহেবের,
প্রায় 6 ফিট দীর্ঘ, টকটকে ফর্সা গায়ের রং। সে রাজপুত বলে খুব গর্ব অনুভব করত। মুখে বলতো দুনিয়ার কোনো কিছুতেই তার ভয় নেই, অথচ সেই লোকটাই আজ প্রাণের ভয়ে ভীত। বহুদিন যাবৎ তার সঙ্গে দেখা সাক্ষাৎ ঘটেনি আমার। তার বর্তমান জীবন সম্পর্কেও কিছুই জানি না, তাই নানা ভাবনার উদয় হলো আমার মনে। তাহলে কি ঠাকুর সাহেব কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে, তাই জীবনের আশঙ্কা করছে? কে জানে। বেশি ভাববার মতো সময় আমার হাতে নেই। আগ্রা যেতে হলে এখনই ট্রেনের টিকিটের ব্যবস্থা করা দরকার। ট্রেনের টিকিট পেতে অসুবিধে হলো না। রেলে কর্মরত আমার এক বন্ধুই সে ব্যবস্থা করে দিল। আগ্রা স্টেশনে যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধে। শীতের আর দেরি নেই। বাতাসে বেশ শিরশির করে একটা ভাব। একটা সাইকেল রিকশায় ঠাকুর সাহেবের বাড়ির দিকে রওনা হলাম। ঠাকুর সাহেবের বাড়ির আগে বেশ কয়েকবার এসেছিলাম আমি, তাই আমার কাছে অচেনা নয়। বাড়ি তো নয়, যেন একটা কেল্লা। আসলে এটা এককালে কেল্লাই ছিল। বিরাট এলাকা জুড়ে ভাঙা প্রাচীর ঘেরা নির্জন একটা কেল্লা। ঠাকুর সাহেব বড় বংশেরই মানুষ। আজ অবশ্য ঠাকুর সাহেব ছাড়া বংশে আর কেউ নেই। ঠাকুর সাহেব কী কাজ করে আমার জানা ছিল না। অবশ্য অপরাধমূলক কোনো কিছুতে যে সে জড়িত ছিল না তা বেশ জানতাম। ওর জীবনটায় যেন কেমন রহস্য ঘেরা। নিজের জীবনের অনেক কথা ঠাকুর সাহেব আমাকে শুনিয়েছিলেন। বেশ রোমাঞ্চকর সেসব কাহিনী। শিকারেও ভালো হাত ছিল ঠাকুর সাহেবের। এককালে বাঘ শিকারও করেছিলেন তিনি। ঠাকুর সাহেবের বাড়ি যখন পৌঁছলাম তখন সন্ধে বেশ ঘন হয়ে এসেছে। অন্ধকারে আকাশ ও দিগন্তের প্রেক্ষাপটে ভুতুড়ে ছায়ার আকার নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাঙা কেল্লাটা। কিন্তু অবাক হলাম ঠাকুর সাহেবের দেখা না পেয়ে। ভেবেছিলাম সে বাইরে অন্তত আমার জন্য অপেক্ষায় থাকবে। আচমকায় মনটা কেঁপে উঠল। ঠাকুর সাহেবের কিছু হয়নি তো? সে খুন হয়ে যেতে পারে বলে বলেছিল। জোর করি ভাবনাটাকে মন থেকে সরিয়ে লোহার গেটটা ঠেলে ভিতরে ঢুকলাম। কোথাও আলোর চিহ্ন মাত্র চোখে পড়ল না। কেল্লায় কেউ আছে বলে মনেও হলো না। কয়েকটা ভাঙা পাথুরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। প্রধান দরজায় ধাক্কা দিতে ঠাকুর সাহেব বলে বেশ কয়েকবার চিৎকার করলাম, কিন্তু কেউ সাড়া দিল না। এবারে সত্যি আমার দুশ্চিন্তা হলো। চারদিকে তাকালাম। বসতি বলতে এর কাছাকাছি কিছুই নেই। অনেক দূরে আলো জ্বলছে, হয়তো কোনো বাড়ি টাড়ি হবে। এখন আমার কর্তব্য কী? দরজা বন্ধ কিনা দেখার জন্যে জোরে ধাক্কা দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দরজার ভারী পাল্লা দুটো খুলে গেল। ভিতরে গাঢ় অন্ধকার। আবার ঠাকুর সাহেব বলে ডাকলাম। এবার ভেতর থেকে কারুর কণ্ঠস্বর শুনতে পেলাম। আসুন আসুন চৌধুরী সাহেব, আমি অসুস্থ তাই উঠতে পারছি না, আসুন এগিয়ে আসুন। ভীষণ অবাক হলাম। ঠাকুর সাহেবই তো। গলাটা কেমন যেন অদ্ভুত লাগলো। অন্ধকারের মধ্য দিয়ে এগিয়ে গেলাম। কিন্তু কোথায় ঠাকুর সাহেব? কোথায়, কোন দিকে যাব ঠাকুর সাহেব? প্রশ্ন করলাম। এই তো সামনে, আরও এগিয়ে আসুন। কিন্তু বড় দেরি করে এলেন চৌধুরী সাহেব। গলাটা ভেসে এলো ঠাকুর সাহেবের। চমকে উঠলাম। এ কথার মানে কি? কি হয়েছে ঠাকুর সাহেবের? আগে তো তাকে দেখা দরকার আমার। আমি অন্ধকারে আরও বেশ খানিকটা এগোলাম। কিন্তু কোথায় গেল ঠাকুর সাহেব? তার গলার স্বরও তো আর শুনতে পাচ্ছি না। আমি পুলিশে দীর্ঘকাল চাকরি করেছি, এরকম অবস্থায় কোনো দিন পড়িনি। আচমকা কেন জানি না একটা অজানা ভয় আমাকে চেপে ধরতে চাইল। এতখানি এগিয়ে এসেও ঠাকুর সাহেবকে দেখতে পেলাম না, অথচ স্পষ্ট তার কণ্ঠস্বর শুনেছি। কোনো ফাঁদ নয় তো? আশঙ্কাটা সত্যি এবার আমাকে চেপে ধরল। মনে খুব জোর এনে চিৎকার করে উঠলাম, কোথায় তুমি ঠাকুর সাহেব? সামনে এসে দাঁড়াও। আমার কণ্ঠস্বরী প্রতিধ্বনি তুলে আবার যেন আমারই কাছে ফিরে এলো। কোথায় ঠাকুর সাহেব? আমি বেশ বুঝলাম এই ভাঙা কেল্লায় কেউ নেই। তাহলে যে কণ্ঠস্বর শুনলাম তা কার? নাকি আমি ভুল শুনেছি? এবারে 10 মিনিট প্রায় সময় কেটে গেল। আমি নিজেকে সামনে নিলাম। স্থির নিশ্চিত হলাম ঠাকুর সাহেব কেল্লায় নেই। কিন্তু পরক্ষণেই আমার ভুল ভেঙে গেল। একটু দূরে আবছা দীর্ঘকায় একটা মূর্তি। ওই তো তবে ঠাকুর সাহেব। আমার মনে হলো সে সত্যিই বোধহয় অসুস্থ। ছায়ামূর্তি দূর থেকে আমাকে হাতছানি দিয়ে ডাকল। মহাবিষ্টের মতো সেদিকেই আমি এগিয়ে গেলাম। কিন্তু আশ্চর্য কাণ্ড,
আমাদের দুজনের মধ্যে দূরত্ব একই থেকে যাচ্ছে। মূর্তিটাও যেন একটু একটু করে সরে যাচ্ছে। এবার সত্যি সত্যি আমার ভয় হলো। আমি জোর করে নিজেকে সংযত করে দাঁড়িয়ে পড়লাম। আর ঠিক তখনই কাগজের মতো কিছু একটা আমার পায়ের উপর এসে পড়ল। চমকে উঠে নিচু হয়ে সেটা হাতে তুলে নিলাম। অন্ধকারেও বেশ বুঝতে পারলাম কাগজটা কোনো ফটো বা ওই জাতীয় কিছু হবে। সামনে সেই ছায়ামূর্তি কোথায় যেন মিলিয়ে গেছে। এতটুকু ভুল দেখিনি আমি। বেশ স্পষ্টই দেখেছি সেই ছায়া ঠাকুর সাহেবেরই মূর্তি। সব কেমন যেন গোলমাল হয়ে গেল আমার। দীর্ঘ পুলিশি জীবনে এরকম কোনো রহস্য কোনোদিন আমার জীবনে ঘটেনি। অলৌকিক কিছুতে আমার বিশ্বাস ছিল না, কিন্তু যা ঘটল তার কোনো ব্যাখ্যা আমার কাছে ছিল না। আরও কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর ভারাক্রান্ত মন নিয়ে পায়ে পায়ে কেল্লা ছেড়ে বেরিয়ে এলাম, হাতে সেই ফটোগ্রাফখানা। বাইরে এসে হেঁটে দূরে সেই আলো লক্ষ্য করে এগোলাম। কাছে গিয়ে দেখলাম একটা ছোট্ট সরাইখানা। এক কাপ গরম চা খেয়ে কিছুটা ধাতস্থ হওয়ার পর এখানকার থানাটা কোথায় জানতে চাইলাম তাদের কাছে। থানার অফিসারের কাছে পরিচয় দিয়ে সব কথা খুলে বললাম। অফিসার মিস্টার দুবে খুব অবাক হলেন। তিনিও ঠাকুর সাহেবকে চিনতেন। তার কাছে ব্যাপারটা জানা গেল। গতকাল কেল্লার ভিতর অজ্ঞাত কোনো আততায়ী ছোড়া গুলিতে মারা গেছেন ঠাকুর সাহেব। খুনি অবশ্য ধরা পড়েনি, তবে মিস্টার দুবে নিশ্চিত খুনি ঠাকুর সাহেবের পরিচিত, কারণ তা না হলে তার পক্ষে কেল্লায় ঢোকা অসম্ভব হতো। আমি নিঃশব্দে পকেট থেকে ফটোগ্রাফটা বের করে মিস্টার দুবেকে দেখালাম। তিনি সেটা দেখেই চমকে উঠলেন, আর তার সাথে আমিও। পোস্টকার্ড সাইজের ফটোটায় একজন মানুষের ছবি। চোখে মুখে হিংস্রতা যেন ফুটে বেরোচ্ছে। আরও আশ্চর্যের ব্যাপার, লোকটার কপালে যেন এক ফোঁটা রক্ত। লাল রক্ত বুঝে নিতেও দেরি হলো না আমার। মিস্টার দুবে এবার গম্ভীর স্বরে বললেন, এ তো একজন নামকরা ক্রিমিনাল, কিন্তু তার ছবি আমার পায়ের কাছে এসে পড়ল কেন? তাহলে কি এই লোকটাই খুন করেছে ঠাকুর সাহেবকে? তাই তার আত্মার ছবিটা এভাবে আমার হাতে এনে দিয়েছে? মিস্টার দুবেকে শুধু বললাম, এই লোকটাকে ধরতে পারবেন? বুঝেছি, আপনি বলছেন এই খুন করে থাকতে পারে, তাই তো? দুবেজি বললেন। আমি বললাম, হ্যাঁ, আমি চেষ্টা ত্রুটি করব না মিস্টার চৌধুরী। পারলে কলকাতায় আমাকে জানাবেন, কেমন? অবশ্যই জানাবো। এরপর আমার আর কিছু করার ছিল না। একটা হোটেলে রাতটা কাটিয়ে পরের দিন আবার ট্রেনে চাপলাম। প্রায় এক সপ্তাহ পরে একখানা চিঠি পেলাম। মিস্টার দুবেই লিখেছিলেন, সেই ফটোগ্রাফে দেখা ক্রিমিনাল ধরা পড়েছে। সে স্বীকার করেছে সেই খুন করেছিল ঠাকুর সাহেবকে। কেন সে কথা থাক, আমি শুধু জানি ঠাকুর সাহেবই তার খুনিকে ধরিয়ে দিয়ে গেছেন। আমার এই